আজকে আমরা ত্রিকোণমিতির 23.3 অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারটা সম্পর্কে পড়ব। এই চ্যাপ্টারটা শুরু করার পূর্বে আমাদেরকে একটু 21.1 আর 21.2 এ কি শিখেছিলাম সেটা একটুখানি ঝালিয়ে নিতে হবে। তো 21.1 এ আমরা সাইন কস এদের পরিচয়গুলো জেনেছিলাম, যেটা কোন বাহুদ্বয়ের বা কোন কোন বাহুর তারা অনুপাত সেই বিষয়ে আমরা ওখানে শিখেছিলাম। আর 23.2 এ কিছু আদর্শ কোণের মান এবং তাদের ব্যবহার সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা 23.3 এ মেইনলি চলে যাব, ত্রিকোণমিতিক অনুপাতগুলো ওখানে শিখে এসেছি। 23.3 এ আমরা মেইনলি যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলী বা আইডেন্টিটিস গুলো সম্পর্কে আমরা এখানে জানবো। ঠিক আছে, তো এইটা শুরু করতে গেলে আমি একটা সমকোণী ত্রিভুজ দিয়ে যদি শুরু করি। সাপোজ আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি, যার বি কোণটা ধরে নিচ্ছি সমকোণ। একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে বাকি দুটো কোণ কি হয়? সূক্ষ্মকোণ হয়। এই দুটোই সূক্ষ্মকোণ হয়। চলো ধরে নিলাম ওই দুটোর মধ্যে এইটাকে সামথিং কিছু একটা থিটা ধরে নিলাম। ঠিক আছে, দুটো হয়, আমি এটা রেসপেক্টে বিচার করবো, সেটা এটাকে আমি থিটা ধরে নিলাম সূক্ষ্মকোণটাকে। কেউ এটাকে ধরেও করতে পারে। এখন যেটাই ধরি না কেন, একটা কথা জেনে রেখো, কোন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে যেমন অতিভুজ বলা হয়, তেমনি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। অর্থাৎ আমি যদি এই সূক্ষ্মকোণের রেসপেক্টে বলি তখন এটা হয়ে যাবে লম্ব। অতিভুজ তো সবসময় অতিভুজ 90 ডিগ্রির বিপরীতটা, আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এখন কেউ যদি এই সূক্ষ্মকোণের রেসপেক্টে বলে তখন ঠিক তার উল্টোটা, মানে এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি, তখন এটা কি হয়ে যাবে? অতিভুজ। অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, সমকোণের বিপরীত বাহুকে যেমন অতিভুজ বলা হয় তবে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব বলা হয়। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমি এই সূক্ষ্মকোণটা কি ধরে নিলাম? থিটা। এখন দেখো, আমি সরাসরি অভেদাবলিতে যাওয়ার আগে প্রথমে আগে বলে দিই যে অভেদ জিনিসটা কি বা আইডেন্টিটি জিনিসটা কি। যদিও আমরা আমাদের পূর্ববর্তী ক্লাস 8, 9 এই সমস্ত সম্পর্কে জেনে এসেছি, তবুও আমি একবার বলে দিচ্ছি যে অভেদ জিনিসটা কি বা আইডেন্টিটি জিনিসটা কি। এখন দেখো, আমরা যেগুলো অ্যালজেব্রিক আইডেন্টিটি পড়েছিলাম বা বীজগণিতিক আইডেন্টিটি অভেদ পড়েছিলাম, তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য উদাহরণ দিই। ক্লাস 7 এ আমরা যখন একটা সূত্র শিখি, a plus b তার হোল স্কয়ার is equal to a স্কয়ার plus 2ab plus b স্কয়ার। এটা আমরা একটা বীজগণিতিক সূত্র পড়েছিলাম। বলা হয় এটাকে একটা কিন্তু আইডেন্টিটি। কেন আইডেন্টিটি বলা হয় বা আইডেন্টিটি হওয়ার ক্রাইটেরিয়াটা কি? এখানে আমরা উভয় পক্ষে ab এর যে কোনো বাস্তব মান বসাই না কেন, উভয় পক্ষে ab এর যে কোনো বাস্তব মান বসাই না কেন, এই সম্পর্কটার বাম পক্ষের সঙ্গে ডান পক্ষটা কি হবে? সম্পর্ক সমান হবে। অর্থাৎ LHS সমান কত হয়ে যাবে? RHS, ab এর যে কোনো বাস্তব মানের জন্য। তো এই ধরনের সম্পর্কগুলোকে আমরা অভেদ বা আইডেন্টিটি বলি। অর্থাৎ কোন সম্পর্কের চলরাশিগুলির যে কোনো বাস্তব মানের জন্য যদি ওই সম্পর্কের বাম পক্ষ ও ডান পক্ষ সমান হয়, তখন সেই সম্পর্কগুলোকে আমরা অভেদ বা আইডেন্টিটি বলি। এটা গেল অ্যালজেব্রিক অ্যালজেব্রিক আইডেন্টিটি। আমরা এখানে কি করব? ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস বা ত্রিকোণমিতিক অভেদাবলী সম্পর্কে আমরা এখানে বিস্তারিত করব। ঠিক আছে, তাহলে অভেদ জিনিসটা কি বোঝা গেল? তো এখন দেখো, যে সমকোণী ত্রিভুজটা আমি এঁকেছি, সেই সমকোণী ত্রিভুজের আমি বলতে পারি এটা যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে বলতে পারি কি তার এইটা কি লম্ব, এটা ভূমি, মানে লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজের স্কয়ার। অর্থাৎ দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ ABC থেকে বলতে পারি AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার। এখন আমরা যেটা করব, এই সম্পর্কের উভয় পক্ষ AC স্কয়ার দিয়ে ভাগ করে দেব। তাহলে AB স্কয়ার বাই AC স্কয়ার প্লাস BC স্কয়ার বাই AC স্কয়ার is equal to AC স্কয়ার বাই AC স্কয়ার। এখন AB স্কয়ার বাই AC স্কয়ার এটাকে আমি লিখতে পারি AB বাই AC তার কত? হোল স্কয়ার। এটাকে লিখতে পারি BC বাই AC তার হোল স্কয়ার। আর AC স্কয়ার কে AC স্কয়ার দিয়ে ভাগ করলে কত হচ্ছে? সেটা 1 হচ্ছে। তো এখন AB বাই AC মানে কি হবে? AB বাই AC কি হবে? লম্ব অতি। তাহলে আমরা কি পড়ে এসেছি? আমাদের 23.1 এ কি পড়ে এসেছি আমরা যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাতটাকে কি বলা হয়? সাইন বলা হয়। তার মানে এর জায়গায় আমি কি বসাতে পারি? সাইন কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, অর্থাৎ সাইন থিটা। ঠিক আছে, মানে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজ কি হচ্ছে সেটা? না সাইন থিটা। তাহলে সাইন থিটা তার হোল স্কয়ার
প্লাস বিসি বাই এসি। বিসি মানে কোনটা তোমার এটা ভূমি, ভূমি বাই অতি তখন কি হবে cos, তাহলে এর জায়গায় লিখতে পারি cos থিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে ভাঙলে কত হবে sin থিটা তার হোল স্কয়ার মানে লিখতে পারি অতএব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি যে sin থিটা তার হোল স্কয়ার সমান কিন্তু কখনোই sin থিটা স্কয়ার নয়, মানে অ্যাঙ্গেলের স্কয়ার কখনোই হয় না। 23.1 আমরা পড়ে এসেছি এটা আমরা। ঠিক আছে, কখনোই কিন্তু অ্যাঙ্গেলের স্কয়ার হয় না, ওই স্কয়ারটা কোথায় দিতে হয় এই n এর পরে কি মাথায় স্কয়ারটা দিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের ফার্স্ট ত্রিকোণমিতিক অভেদ, মানে ফার্স্ট ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটি। ঠিক আছে, সেটাকে সূত্র আকারেও নিতে পারো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। কেন অভেদ বলা হচ্ছে, এখানে তুমি থিটার 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে যে কোনো মান দাও না কেন, ঠিক আছে, কেন তার বেশি দিলে অসুবিধা কোথায় বা তার কম দিলে অসুবিধা কোথায়, 90 থেকে বেশি বা 0 থেকে কম দিলে অসুবিধা কিছুই নেই, সবই সম্ভব। কিন্তু তোমাদের ক্লাস 10 এর জন্য যা কিছু কাজকর্ম আছে সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদটাকে নিয়ে কাজ আছে। ঠিক আছে, তো প্রথম পাদে কোণগুলোর মান কত হয় 0 থেকে শুরু করে কোথা পর্যন্ত 90 ডিগ্রি পর্যন্তই হয়। তো তোমাদের জন্য এইখানটাই আলোচ্য বিষয়, সেই জন্য আমি 0 থেকে 90 এর মধ্যেই বললাম। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এই জায়গায় থিটার যে কোনো মান তুমি যদি এখানে বসাও দেখবে সকল মানের জন্য দেখবে এই সম্পর্কটা সত্য। ঠিক আছে, ব্যাস সেই জন্য এটা কি বলা, যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাচ্ছে থিটা সকল মানের জন্য, সেই জন্য আমরা এটাকে কি বলে যাচ্ছি অভেদ বলতে যাচ্ছি। দেখবে একটা মান বসিয়ে দেখাবো, ধরো আমি থিটা 60 ডিগ্রি মানটা বসাচ্ছি, থিটা যদি 60 ডিগ্রি মানটা বসাই তাহলে বাম পক্ষটা কত হবে এই দিকটা, তাহলে কত হবে sin 60 ডিগ্রি মান আগে কত বলি sin 60 ডিগ্রি √3/2, তার যদি আমরা স্কয়ার করি তাহলে √3/2 তার স্কয়ার প্লাস cos 60 ডিগ্রি হাফ হয় তার স্কয়ার করো, তাহলে একের মানে 1/2 তার হোল স্কয়ার, এটা হবে 3/4 এটা হবে 1/4, যোগ করলে কত হবে 3 আর 1 4/4 ইজ ইকুয়াল টু 1। দেখো ডান দিকে 1 ই ছিল। তুমি এভাবে যে কোনো মান দাও, তুমি যে কোনো মানের জন্যই কিন্তু এর বাম পক্ষটার সঙ্গে ডান পক্ষটা সমান হয়ে যাবে, সেই জন্য এটাকে আমরা বলছি অভেদ। তাহলে আমরা ফাইনালি কি পেলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট ফর্মুলা অর ফার্স্ট আইডেন্টিটি অফ দিস চ্যাপ্টার। এখন দেখো আমরা যদি পরেরটাতে চলে যাই, প্রথমে আমরা কাকে দিয়ে ভাগ করেছিলাম এসি কে দিয়ে, এবার আমি একটা অন্য যে কোনো দিয়ে ভাগ করছি। ধরো আমি এবার এটাকে উভয় পক্ষ বিসি স্কয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এবি স্কয়ার বাই বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার বাই বিসি স্কয়ার। চলো এটাকে লেখা যাক এবি বাই বিসি তার কত হোল স্কয়ার, এটা কত বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার এক হয়ে যাবে, আর এটাকে লিখতে পারি এসি স্কয়ার বাই বিসি স্কয়ার, একবার লিখতে পারি এসি বাই বিসি তার কত হোল স্কয়ার। এখন দেখো এবি বাই বিসি, এবি বাই বিসি তার মানে কি লম্ব ভূমি, এই যে সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি বলেছিলাম, তাহলে লম্ব ভূমি কি হবে tan, তাহলে এখান থেকে বলতে পারি tan থিটা তার হোল স্কয়ার, বাট একবারে লিখে দিচ্ছি tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, এখানে দেখো এসি বাই বিসি, এসি কোণটা অতিভুজ বাই কি ভূমি, এখন ভূমি বাই অতি করলে কি হতো, ভূমি বাই অতি করলে কি হতো cos, এখন যদি উল্টে দিই তাহলে এই দিকটা উল্টে গেলে কত হবে 1/cos, এখানে sec এগুলো সব জেনেছিলাম আমরা, 1/cos মানে সেটা আমরা কি বলি sec, তাহলে এখানে কত হবে sec থিটা তার হোল স্কয়ার বা একবারে লিখলে কত sec স্কয়ার থিটা, ঘুরিয়ে লেখো, তো ঘুরিয়ে লিখলে কি হবে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটাকে এই দিকে নিয়ে চলে এসো, তাহলে কত হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড ফর্মুলা বা সেকেন্ড অভেদ বলতে পারো। ওকে, আমরা ফার্স্ট যখন এক নম্বর সূত্রটা শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখানে থিটার পরিচয় কি দিয়েছিলাম 0 ডিগ্রির সঙ্গে সমান বা 0 ডিগ্রি থেকে বড় হবে, আর 90 এর সঙ্গে সমান বা 90 এর থেকে ছোট হবে। যখন আমরা দ্বিতীয় ফর্মুলাটা শিখলাম কি শিখলাম এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে থিটার কি রেস্ট্রিকশনটা হয় জানো, বা থিটার পরিচয়টা এখানে কি হয় 0 ডিগ্রির সঙ্গে সমান বা 0 ডিগ্রি থেকে বড়, কিন্তু এখানে 90টাকে আটকে দেওয়া হয় বা 90টাকে স্ট্রিক্ট করে দেওয়া হয়, 90টা ইকুয়াল হতে পারে না, থিটার মানটা কখনোই 90 এর সঙ্গে সমান হতে পারে না। কেন হতে পারে না,
কারণ দেখো আমরা যদি এখানে থিটার জায়গায় 90 বসাই একটা সময় আর আমরা পাবো কিন্তু tan 90 ডিগ্রি পাবো আমরা। থিটার জায়গায় যদি 90 বসাই tan 90 তার হোল স্কয়ার পাবো। তো আমরা 23.2 এ ওই মান নির্ণয় ছকটা করার সময় শিখে এসেছি tan 90 এর মান কি হয়ে যায়, আনডিফাইন্ড বা অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে তুমি যদি এখানে অসংজ্ঞাতই বসিয়ে দাও তাহলে কি করে তার ক্যালকুলেশন করবে বা তার কোনো সুনির্দিষ্ট মান পাওয়া যাবে না। সেই জন্য কি হয়, এই সম্পর্কে থিটাটাকে 90 এর জায়গায় যে স্ট্রিক্ট করে দেওয়া হয়, অর্থাৎ স্ট্রিক্ট করে দেওয়া হয় মানে 90 মানটা থিটা এখানে অ্যাচিভ করতে পারে না। ঠিক আছে, একটু এগুলো মনে রাখবে, কারণ এমসিকিউ যুগ বা শর্ট কোশ্চেন এক নাম্বার মানে এক নাম্বারের জন্য এমসিকিউ হোক বা শূন্যস্থান বা সত্য মিথ্যা হোক যে কোনো জায়গায় দিতে পারে। এটা আমাদের কিন্তু একটু এগুলো ছোটখাটো বিষয়গুলো একটু পড়ে রাখতে হবে। ঠিক আছে, আবার একইভাবে তো আমরা যদি এই সম্পর্কটাকে আবার এবি দিয়ে ভাগ করি তখন দেখা যাবে আরেকটা সম্পর্ক পাবো। সেটা তোমরা পরে দেখবে, যেটা পাবো সেটা আমি বলে দিচ্ছি। ওখানে লাস্ট যে সম্পর্কটা পাবো সেটা এরকম, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে আবার কি হয়, রেস্ট্রিকশনটা থিটার পরিচয়টা 0 ডিগ্রিকে আটকে দেওয়া হয়, 0 ডিগ্রিকে আটকে দেওয়া হয়। এখানে আবার 90টা নিতে পারে। 0 ডিগ্রিকে আটকে দেওয়া হয় মানে এখানে থিটার জায়গায় যদি 0 ডিগ্রি বসাও cot 0 দেখবে অসংজ্ঞাত হয়, cot 0 এর মান অসংজ্ঞাত হয়। ওটাও ছকে পড়েছি আমরা। তাহলে এখানে আবার একটা অসংজ্ঞাত ব্যাপার চলে আসছে, সেই জন্য এখানে কি করতে হয়, 0 তে আটকে দিতে হয়। মানে যে সমস্ত ক্ষেত্রে ওই আনডিফাইন্ড বা অসংজ্ঞাত ব্যাপারটা থাকছে আমাদের সেখানে একটু থিটাটাকে আটকে রাখতে হয়, তো রেস্ট্রিকশনের মধ্যে রাখতে হবে ওখানটা। ওকে, তাহলে এই হচ্ছে তিনটে আমাদের প্রধান সূত্র এই চ্যাপ্টারে। ঠিক আছে, দেখো বইয়ে দেখবে অসংখ্য মানে অনেক সূত্র দেখবে বইয়ে দেওয়া আছে, সেগুলো আর কিছু নয়, এই তিনটে সূত্র থেকে আমরা নিজেরাই নির্ণয় করে নিতে পারি। দেখো যেটা বলছিলাম যে বইতে দেখবে অনেক সূত্র দেওয়া আছে, আমরা সেগুলো আলাদা করে মনে রাখার দরকার নেই। প্রধান এই তিনটে সূত্র মনে রাখবো, এখান থেকে ওই ছোট ছোট সূত্রগুলোকে নিজেরাই তৈরি করে নিতে পারবে। এরকম দেখো, আমি যদি বলি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত পেয়েছি 1, তাহলে আমি বলতেই পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে বলতে পারি অতএব sin থিটা ইজ ইকুয়াল টু কত, রুট ওভার স্কয়ারটা তুলছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, এখন একটা প্রশ্ন হচ্ছে যে রুট দিলেই তো পাশে একটা স্কয়ার মানে প্লাস মাইনাস একটা দিতে হয় সেখানে, কিন্তু আমরা এখানে শুধুমাত্র প্লাসটাই দিলাম কেন, মাইনাসটা দিলাম না কেন? এখন তোমাদের ক্লাস 10 এর জন্য আমি একটু আগেই বলে এসেছি যা কিছু করব আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথম পাদে আমরা যা কিছু কাজ করব সমস্ত কিছু প্রথম পাদে কাজ করব, ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ করব। তো ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, sin থিটা বা cos থিটা সবাই ওই জায়গাটা পজিটিভ হয়, কারণ আমরা ক্লাস 9 এ গ্রাফ করতে যেও দেখেছি আমরা যে এই জায়গায় সমস্ত কোয়ান্টিটি গুলো প্লাস প্লাস টাইপের হয়। তাই এখানে sin cos এগুলো তো সব একটা অ্যাকচুয়ালি বাহুর অনুপাত, তো তাই ওই জায়গাটা কি হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে অলওয়েজ সবাই পজিটিভ থাকে, sin cos tan যাই বলো না কেন ওই জায়গাটা পজিটিভ থাকে। তাই তোমাদের ক্লাস 10 এর জন্য যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা, তাই ওখানে কোনো মাইনাসের ব্যাপার আমাদের আসবেই না। যখন 11 এ পেয়ে যাবে তখন দেখবে যে কোনো চারটে কোয়াড্রেন্টে যে কোনো জায়গা নিয়ে কাজ করতে হতে পারে। একদম 11 এর ফার্স্ট চ্যাপ্টারে এসব আলোচনা আছে, ত্রিকোণমিতিতে যে কোনো কোয়াড্রেন্ট নিয়ে আমাদের কাজ করতে পারে, সেখানে প্লাস মাইনাস যে কোনো কিছু আসতে পারে, কিন্তু আমাদের ক্লাস 10 এর জন্য শুধুমাত্র প্লাস নিয়ে আমাদের কাজ হবে। ওকে, তখন কি হলো, দেখো বইয়ে এটাই একটা সূত্র আকারে লেখা আছে যে sin থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এটা মনে রাখার কিছু নেই, আমরা অঙ্ক করতে করতে এমনি এগুলো মাথায় থেকে যাবে আমাদের। ঠিক আছে, তবু যদি বলি যে আমরা এখান থেকে নির্ণয় করে নিতে পারছি, তোমরা প্রয়োজন তো নির্ণয় করে নিতে পারবে। ঠিক আছে, একইভাবে যদি cos মানে এটা হচ্ছে sin কে cos এর মাধ্যমে প্রকাশ হলো, sin থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ হলো। যদি উল্টোটা বলি cos থিটাকে আবার কি হবে, sin থিটার মাধ্যমে প্রকাশ করা যায়, অর্থাৎ cos থিটা সমান রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যায়। ওকে, তখন এখান থেকে বিভিন্ন সূত্র তৈরি করে নেওয়া যায়, যেমন ধরো sec স্কয়ার থিটা সমান কত হবে, মাইনাস tan স্কয়ার থিটা ওই দিকে গেলে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে অতএব sec থিটা ইজ ইকুয়াল টু কত, রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা। ওইয়ে দেখবে থিটার জায়গায় দেখবে সব a দিয়ে করেছে, সে যাই বলুক না কেন, ওরা কোনটার এইভাবে থিটা থিটা নাম দেয়নি, ওরা a দিয়েই করে গেছে। ঠিক আছে, আমরা বিষয়বস্তু বুঝে নেবো, সেটাই হচ্ছে বড় কথা। তাহলে এইভাবে বইয়ে যে সূত্রগুলো আছে প্রথম পাতায় সূত্রগুলো আমাদেরকে সব পড়ে নিতে হবে। ঠিক আছে, সূত্রগুলো বুঝে নেবে কিভাবে আসছে, মুখস্থতে ফাইনালি যেতে হবে আমাদেরকে, কিন্তু তার আগে অবশ্যই বুঝতে হবে। এটা গেল। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে sin cos এর বিভিন্ন আলোচনা নিয়ে আসবো। sin cos এর বিভিন্ন মান কিরকম দেখো, 23.1 এ আমরা এটা একটু শিখে এসেছিলাম, বলা হয় যে sin থিটা বলো বা cos থিটা বলো অলওয়েজ নাকি লেস দ্যান 1 হয়। কি করে তার ব্যাখ্যাটা ওখানে পড়ে এসেছি, sin থিটা মানে কি হয়, লম্ব বাই অতি, তাই তো? এখন যে কোনো সমকোণী ত্রিভুজের
যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, তার মানে লম্বের থেকে অতিভুজ সবসময় কি হয়, বড় হয়। কারণ অতিভুজ হচ্ছে তার বৃহত্তম বাহু, উভয় পক্ষে অতিভুজ দিয়ে ভাগ করো, তাহলে লম্ব বাই অতিভুজ লেস দেন অতিভুজ অতিভুজ ভাগ করলে কত, 1 করে থাকছে। তো লম্ব বাই অতিভুজ মানে তো sin θ, তাহলে যদি sin θ বসিয়ে দাও তো সেই জন্য কি হচ্ছে, sin θ লেস দেন কত হয়ে যাচ্ছে, 1। ঠিক আছে, একই ভাবে cos-টাকেও দেখা যায়, ওটা লম্ব বাই কি হবে, ভূমি, ও ক্ষেত্রে একই ব্যাপার, ভূমি থেকে লম্ব সবসময় কি হয়, এই ভূমি থেকে অতিভুজ সবসময় কি হয়, বেশি হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে cos θ লেস দেন 1। এখন sin θ যদি 1 এর থেকে ছোট হয়, sin এর উল্টোটা কি, sin এর উল্টোটা কি, উভয় পক্ষে আমি উল্টে দিচ্ছি, sin θ কে উল্টে দিলে কত হবে বলো তোমার, এটা লম্ব বাই অতিভুজ, তাহলে উল্টে দিলে কত হবে, অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ বাই লম্ব সেই ক্ষেত্রে আবার কি হয়, গ্রেটার দ্যান 1 হয়ে যায়, কারণ কি হয়, অতিভুজ তো সবসময় লম্বের থেকে বড় হয়। তাহলে এখানে যদি আমরা লম্ব দিয়ে ভাগ করে দিই, তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে লম্ব বাই লম্ব বললে কত, 1, তাহলে অতিভুজ বাই লম্ব অলওয়েজ আবার গ্রেটার দ্যান 1। তাহলে মানে অতিভুজ বাই লম্ব মানে কি হবে, কোসেক, তাহলে আমরা বলতে পারি কোসেক θ, তখন আমার 1 এর থেকে বড় হয়ে যায়। অর্থাৎ আমার বলার বিষয় যেটা, সেটা হচ্ছে যে sin θ যদি 1 এর থেকে ছোট হয়, sin এর রেসিপ্রোকালটা বা উল্টোটা, অনুরণকটা কি হয়, কোসেক। sin এর অনুরণকটা কি হয়, কোসেক। তাহলে a যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে সেটা ঠিক তার উল্টোটা হবে, অর্থাৎ 1 এর থেকে কি হবে, বড় হবে। একইভাবে cos এর ক্ষেত্রেও cos যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে cos এর যে উল্টোটা কি হয়, cos এর উল্টোটা sec, sec আবার কি হয়ে যাবে, 1 এর থেকে বড় হয়ে যাবে। এগুলো 23.1 আমরা আলোচনা করেছি, বা 23.1 আমরা পড়ে এসেছি। এখানে আমরা মেইনলি ট্যানটাকে নিয়ে আলোচনা করব। এখন tan θ সমান কি হয়, tan θ সমান লম্ব বাই ভূমি। এখন দেখো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইরকম হতেই পারে, অর্থাৎ তার লম্বটা বড় হচ্ছে ভূমির থেকে, লম্বটা বড় হচ্ছে কি ভূমির থেকে। তাই যদি হয় তখন তাহলে কি হবে, লম্ব বাই ভূমি, মানে ভূমি দিয়ে ভাগ করে, তাহলে ভূমি বাই ভূমি কত, 1, উভয় পক্ষ ভূমি দিয়ে ভাগ করে দিলাম, লম্ব বাই ভূমি মানে কত, tan। তো সেই ক্ষেত্রে বলতে পারবো tan θ গ্রেটার দ্যান 1। আবার ছবিটা এরকম হতেই পারে, তার লম্বের থেকে ভূমি বড়, সেক্ষেত্রে আবার উল্টোটা হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা দেখাতে পারবো tan θ কত, লেস দ্যান 1। আবার এটাও হতে পারে লম্ব আর ভূমি দুটোই কি হয়ে গেল, এটার সঙ্গে এটা সমান হয়ে গেল, যেটা আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলি। সেক্ষেত্রে আবার কি হবে, দুটোই সমান হয়ে গেলে tan θ এর মানটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে এটুকু আমরা বুঝতে পারছি যে tan এর ক্ষেত্রে কি হয়, ও sin cos এর মতো বা cosec এর মতো কোনো রেস্ট্রিকশন বা বিধি নিয়ম থাকে না, যেটাকে 1 এর থেকে বড়ই হতে হবে বা 1 এর থেকে ছোটই হতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে tan কি করতে পারে, tan কি করে, tan কি করে না, কখনো 1 এর থেকে বড় হয়, কখনো 1 এর থেকে ছোট হয়, মানে যে কোনো মানে হতে পারে। একইভাবে ঠিক যেহেতু tan এর উল্টোটা আবার cot, তাই cot এর ক্ষেত্রে আবার একই কথা, ও 1 এর থেকে বড় হতে পারে, 1 এর থেকে ছোটও হতে পারে, আবার 1 এর সঙ্গে কি হতে পারে, সমানও হতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এখানে আর বলার কিছু নেই, 23.3 এ তোমাদেরকে বলার মতো আর কিছু নেই। এরপর আমরা সরাসরি অঙ্কে চলে যাব, কিন্তু অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু ওয়েট, হ্যাঁ দেখো যেটা বলছিলাম যে আমাদের ক্লাস 10 এ যা কিছু সিলেবাসে আছে 23.3 এর জন্য বা ত্রিকোণমিতিক অভেদাবলীর জন্য, সেটা এখান পর্যন্তই। আমাদের এখানে নতুন করে কিছু বলার নেই বা শিখতে হবে না। আমি তোমাদের এর পরে অল্প কিছুটা আউট অফ সিলেবাস কিছু জিনিস একটু বলবো, ঠিক আছে? জাস্ট শোনো, আমি যখন বলছি সেটা জাস্ট শুনে রাখো, মনে রাখলে মনে রাখবে, নাহলে একবার অন্ততপক্ষে মগজে ঢুকিয়ে নিলে আশা করছি বেরোবে না, ঠিক আছে? মানে 11 এ যেগুলো ডিটেইলসে করতেই হবে, কিন্তু এখন এগুলো শিখলে একটু ইন্টারেস্টিংও বটে, ঠিক আছে? এবার যে যেভাবে নেবে তার উপর সেটা ডিপেন্ড করছে। তো যেটা করব সেটা হচ্ছে যে আমরা sin θ এর গ্রাফ অঙ্কন করব, ঠিক আছে? sin θ এর গ্রাফ যেভাবে আমরা ক্লাস 9 এ গ্রাফ এঁকে রেখেছি তোমাদেরকে আমি সেভাবেই দেখাচ্ছি। চলো আমি sin θ এর একটা নাম দিলাম y। তো ক্লাস 9 এ যেভাবে গ্রাফ আঁকতাম, প্রথমে একটা ছক করে নিতে হয় আগে। তো ছকে এখানে কি কি থাকবে, তোমার থিটা থাকবে আর তার জন্য y থাকবে, ঠিক আছে? থিটা থাকবে তার জন্য y থাকবে। আমি দেখো এখানে থিটার কিছু কিছু মান দিচ্ছি। ধরো প্রথমে আমি 0 ডিগ্রি দেব, ওকে? 0 এর পরে আমি দিচ্ছি 30 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 30 করে বাড়াচ্ছি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি। দেখো যখন থিটার মান 0 তখন sin 0 কি হয়, 0, তাহলে তখন y এর মান হচ্ছে 0। যখন 30 ডিগ্রি দেব
sin 30 কত হয় হাফ, তখন y এর মানটা হাফ। 60 তে হবে √3/2, 90 তে কত হবে 1। আবার দেখা গেছে তুমি যদি 120 তে করো, ওটা তোমাদের আবার আলোচ্য বিষয় নয়, কারণ প্রথমে বলি যে আমরা 90 পর্যন্ত আমার আলোচ্য বিষয়। কিন্তু যখন দেখা গেছে যে মানে তোমরাও শিখবে পরে যে 120 তে যে ওই মানটা আবার হয়ে যায় √3/2, আবার 150 তে যে হাফ হয়ে যায়, আর 180 তে যে 180 তে যে ওটা 0 হয়ে যায়। তাহলে এখন যদি আমরা ওর উপর ভর করে যদি আমরা ছবিটা আঁকি, তাহলে এই হচ্ছে y অ্যাক্সিস আর x অ্যাক্সিস এঁকে নিলাম। সাপোজ এটা 0, এটা হচ্ছে তোমার ধরে নাও 30, এটা 60, এটা 90, তারপরে কি আছে 120, তারপরে কত আছে 150 এন্ড দেন 180। আর এইদিকে ধরো এখানে একটা আছে এইখানে, তার মাঝে তার অর্ধেকটা মনে করো হাফটা আছে এখানে, ঠিক আছে, তার মাঝে হাফটা আছে এরকম। এখন দেখো যখন 0 তখন 0 মানে এখানে, যখন 30 ডিগ্রি তখন কত হাফ মানে এখানে, 60 কত √3/2 মানে তার থেকে একটু বাড়বে এইরকম জায়গায়, 90 তে যে কত 1 মানে এখানে চলে এলো, তাই তো। তারপর আবার ধীরে ধীরে কিছু কমতে থাকছে, মানে 0 থেকে 90 পর্যন্ত বাড়তে থাকলো, ক্রমশ ইনক্রিজ করতে থাকলো। তারপরে হয় কি 90 এর পর থেকে আবার কমতে থাকে, তারপরে কত আবার √3/2 মানে কোথায় হবে এই যে এরকম জায়গায়, তারপর আবার হাফ মানে এই যে এরকম জায়গায়, আর শেষে ওখানে যে কত হয়ে যাচ্ছে তোমার 0 হয়ে যাচ্ছে, মানে এখানে ঠেকে যাবে তখন আবার। এখন যদি এটাকে আমরা কার্ভ লাইন বা বক্ররেখা দ্বারা যদি যুক্ত করি, দেখো এই ছবিটা যে এরকম দাঁড়াচ্ছে, এই জায়গাটা এরকম জায়গায় পড়ে হবে, তখন এটা এইরকম হবে, ঠিক আছে। তো এটা যদি ছবিটা যদি কমপ্লিট ছবিটা যদি তোমাদেরকে দেখাই, তো কমপ্লিট যে ছবিটা হয় সেটা অনেকটা এইরকম হয়। মানে এটা যদি 0 ডিগ্রি বলি, এখানটা 0 ডিগ্রি, আর এখানটা যদি বলি 90 ডিগ্রি, এইখানটা যদি বলি আমি 180 ডিগ্রি, এখানটা যদি বলি আমি 270 ডিগ্রি, তারপর এখানটা যদি বলি 360 ডিগ্রি, একইভাবে এই দিকেও -90, তারপরে কত কিভাবে -180, এইভাবে যদি দেখাই, তো যে ছবিটা কমপ্লিট যে ছবিটা হয়, ধরো এটা একই আছে, তো কমপ্লিট যে ছবিটা আছে এটা হচ্ছে এইরকম, এইরকম টাইপের হয়। একইভাবে এখানে যদি -1 বলি এটাকে, এও কি হয় এখান দিয়ে যে এইভাবে ওঠা নামা করতে থাকে, এটা হচ্ছে sin থিটার গ্রাফটা এরকম দেখতে হয়। যদি cos থিটা বলি, cos থিটার ক্ষেত্রে ঠিক একই ব্যাপার, যদি ওইভাবে আঁকো দেখতে পাবে। তো cos থিটার যে গ্রাফটা হয়, cos থিটার গ্রাফটা দেখো sin শুরু হয় কোথা থেকে, sin 0 তে যেহেতু 0 হয়, cos 0 দেখবে 1 হয়, তাহলে স্টার্টিংটা আবার কি হয় এখান থেকে হয়। তো সেটা ফাইনাল যে গ্রাফটা হয় সেটা আমি আঁকছি, তার ফাইনাল গ্রাফটা কি হয় তোমার এইরকম টাইপের হয়, এইরকম টাইপের হয় cos থিটার গ্রাফটা। ওকে, মজাদার গ্রাফ হচ্ছে tan এর গ্রাফ। tan এর গ্রাফটা একদম মজাদার গ্রাফ, কেন বলি সেটা তুমি দেখতে পাবে। ধর এটা 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি, আর এটা মনে করো তোমার 90 ডিগ্রি, মানে π/90 ডিগ্রি নিচ্ছি। তারপরে ধরো তোমার এখানে আবার আছে 90 এর পর কত 180, তারপরে মনে করো এখানে 90 করে পড়া আছে 270, এইদিকে মনে করো -90, -180, তারপরে কত তোমার -270, এইভাবে সব আছে। তো tan 0 কিন্তু 0 হয়। আচ্ছা আমি এখানে এই লাইনগুলোকে না একটু টেনে নিচ্ছি, মানে 90 এর সোজা সোজা আমি ওই y অক্ষের সমান্তরালগুলোকে আমি টেনে নিচ্ছি। এখন tan 0 কিন্তু 0 হয়, মানে এখান থেকে শুরু করবে ও, ঠিক আছে, ক্রমশ বাড়তে থাকে। tan 45 মানে কত হবে, এটা 0 ডিগ্রি যদি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তার মাঝে এরকম জায়গায় 45 থাকবে। tan 45 কত 1, তো ধরো এরকম জায়গায় 1 আছে, আর এরকম জায়গায় ধরো -1 আছে, তো তাহলে tan 45 এ কত হবে, মানটা 1 হবে। তাহলে tan 60 ডিগ্রি করলে √3 হয়ে যায়। ক্রমশ কি ওটা বাড়তে থাকে, বেড়ে যেটা গ্রাফটা দাঁড়ায় ছবিটা অনেকটা এইরকম দাঁড়ায়, এইরকম টাইপের ছবিটা দাঁড়ায়। অর্থাৎ যেটা মূল আলোচ্য বিষয়, ও কখনোই এই 90 ডিগ্রির ঘরকে ছুঁতে পারে না, সবসময় ওই জায়গাটাও আনটাচেবল থাকে। কেন ছুঁতে পারে না, কারণ হচ্ছে tan 90 আমরা আগেই বলে এসেছি কি অসংজ্ঞাত হয়। tan 90 যেহেতু অসংজ্ঞাত বা ডিফাইন্ডই নয়, সেই জন্য কি হয় এই গ্রাফ কখনোই 90 বা -90 এর ক্ষেত্রে একই ব্যাপার, কখনোই কি হতে পারে না, ওদেরকে ছুঁতে পারে না, ঠিক আছে, কখনোই কি হতে পারে না, ওদেরকে ছুঁতে পারে না। এইভাবে 180 বা 70 ক্ষেত্রে আনলে ওই গ্রাফগুলো এইরকম করে আসতে থাকে। যে যে জায়গাগুলো অসংজ্ঞাত
সেই সেই জায়গাগুলো সবসময় কি আমরা আনটাচেবল অবস্থায় থাকি, ঠিক আছে, মানে স্পর্শ করতে পারে না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আলোচনার সমগ্র বিষয়বস্তু আজকে। কিছুটা সিলেবাসের বাইরেও বললাম, জাস্ট দেখে রাখো, একটু একটু দেখে রাখো, ভবিষ্যতে বলে যে আবার ভালো করে তখন ব্রিফলি পড়বে, কারণ অনেক কিছু অফ করে বলতে হচ্ছে তো, তাই একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে এই জিনিসগুলো। কিন্তু আগে যেগুলো আমি সিলেবাসের মধ্যে বলেছি সেগুলো অবশ্যই দেখে নেবে, এই সব ভুলে যাও সেগুলো দেখে নেবে। এখন যদি আমরা সরাসরি অঙ্কে চলে যাই, প্রথম কথা বলি উদাহরণের একটা অঙ্ক বাদ দিলে হবে না, নট এ সিঙ্গেল ওয়ান। একটা অঙ্ক বাদ দিলে হবে না, প্রত্যেকটা ইচ এন্ড এভরি ওয়ান আমাদেরকে করতে হবে, ঠিক আছে। দেখো ওখানে একটা আমাদের শুরুতে একটা প্রয়োগ 22 এর একটা অঙ্ক আছে। প্রয়োগ 22 এ বলেছে যে sin থিটা সমান 0.5 আর cos থিটা সমান 0.6, এই মানগুলো সম্ভব কিনা। প্রথম কথা বলি এই প্রশ্নটা একটু বইতে ভাষাতে একটু ভুল আছে, বলেছে এর মান এইটা, এর মান এটা সম্ভব কিনা। হ্যাঁ 0.5 তো একের থেকে ছোট হতেই পারে, তাহলে এটা এই মানটা sin থিটা গ্রহণ করতেই পারে। একইভাবে cos থিটাও তো একের থেকে ছোট, এটা 0.6 লেস দ্যান 1 একের থেকে ছোট, তাহলে এটাও তো cos থিটা অ্যাকসেপ্ট করতে পারে। অ্যাকচুয়ালি যেটা বইয়ের ভাষাটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে যে যুগপদ ভাবে বা একসঙ্গে, যেটাকে ইংরেজিতে বলা হয় সাইমালটেনিয়াসলি, ঠিক আছে, যে একসঙ্গে sin থিটা cos থিটা 0.5 বা 0.6 হতে পারে কিনা। এখন দেখো আমরা জানি sin থিটা আর cos থিটা থিটার যে কোনো মানের জন্য, যেহেতু এখানে রেস্ট্রিকশনটাও দিয়ে দিয়েছে এইটা, তো এই রেস্ট্রিকশনের আন্ডারে sin cos এর সব সময় কি হয়, বর্গের সমষ্টিটা কি হতে হয়, 1 হতে হয়। তো এখন আমরা যদি এদের বর্গ করি 0.5 এর স্কয়ার করলে কত হবে, এটা 0.5 এর স্কয়ার হচ্ছে তোমার 0.25, আর 0.6 এর যদি স্কয়ার করি সেটা কত হবে 0.36। এখন এই দুটোকে যদি যোগ করলে দেখো হচ্ছে 0.61 which is not equal to 1। যেহেতু ডান দিকে 1 হতে হয় আর যেহেতু এখানে 1 হচ্ছে না, তাই আমি বলবো যে sin থিটার মান আর cos থিটার মান যুগপদ ভাবে কখনোই 0.5 বা 0.6 হতে পারে না। ওকে, শর্ট কোশ্চেন এগুলো শর্ট কোশ্চেন আসে দেখতে হবে আমাদেরকে। এরপরে দেখবে আরেকটা খুব ওই একটা পরেই দেখবে আছে প্রয়োগ 24 সম্ভবত, প্রয়োগ 24 এ দেখবে একটা তোমার প্রশ্ন আছে যে sin থিটা প্রয়োগ 24 দেখাতে বলছে যে প্রমাণ করো sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দ্যান 1। দেখাতে হবে sin থিটা আর cos থিটা সমষ্টিটা একের থেকে বড় হয়, এটা আমাদেরকে দেখাতে হবে। তো এখন দেখো কি করে দেখাবো। প্রথম কথা বলি ছবি টবি এঁকে দেখো ওখানে করা আছে, আমি এমনিই বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ছবি এঁকে দিচ্ছি। ধরা যাক এই একটা সমকোণী ত্রিভুজ ABC, যার বি কোণটা 90 ডিগ্রি এবং এই সূক্ষ্মকোণটা হচ্ছে তার কত, থিটা। তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে sin মানে কত হবে বলো। আচ্ছা আমি বাম পক্ষটা থেকে শুরু করছি। বাম পক্ষটা কত আছে, sin থিটা প্লাস cos থিটা, তাই তো। তাহলে বলো sin থিটা মানে কি, লম্ব অতি, মানে লম্ব আর অতিভুজ। তাহলে sin থিটা মানে লম্ব এখানে কত AB আর অতিভুজ কত AC, তাহলে কত হচ্ছে বলো AB বাই AC। আর একইভাবে cos এর ক্ষেত্রে কি ভূমি বাই অতি, তার মানে কত BC বাই AC। এখন যদি AC টাকে আমরা লসাগু করি তাহলে উপরটা কি দাঁড়াচ্ছে AB প্লাস BC। এবারে ক্লাস 8 এ একটু উপপাদ্য পড়েছিলাম যে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হয়ে যায়, বৃহত্তর হয়ে যায়। তো এখন দেখো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতেই পারি যে এই ধরো এই ত্রিভুজের ক্ষেত্রে বলতেই পারি যে এই বাহু আর এই বাহু, ইনফ্যাক্ট ওখানে আরো পার্টিকুলার কেস বললে, পার্টিকুলার কেসে দেখেছিল যে ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ তো কি সর্ববৃহত্তম বাহু, অতিভুজ তা সর্ববৃহত্তম বাহু, ঠিক আছে। তো অতিভুজ তো সর্ববৃহত্তম বাহু, তাহলে এই দুটো বাহু কি ক্ষুদ্রতম। তাহলে এই দুটো বাহুর ক্ষেত্রে দেখো আমি বলতেই পারি যে AB প্লাস BC গ্রেটার দ্যান কত AC, অর্থাৎ দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা কি বৃহত্তম। এখন উভয় পক্ষ যদি AC দিয়ে ভাগ করে দাও তাহলে কত হবে AB প্লাস, আমরা কি পেয়েছি বলো AB প্লাস BC গ্রেটার দ্যান AC। উভয় পক্ষ যদি AC দিয়ে ভাগ করে দাও তাহলে AB প্লাস BC বাই AC গ্রেটার দ্যান AC কে AC দিয়ে ভাগ করলে কত 1 হবে। তাহলে AB প্লাস BC বাই AC এই কোয়ান্টিটিটা কত হচ্ছে গ্রেটার দ্যান 1, আর আমার হাতে এই কোয়ান্টিটিটা এসেছে, তাহলে আমি এটাকে বলতে পারি কত, অবশ্যই কত গ্রেটার দ্যান 1। তাহলে আমরা কি পেলাম sin থিটা প্লাস cos থিটা কত গ্রেটার দ্যান 1। ওকে, তাহলে এরপর আমাদের সমস্ত উদাহরণ অঙ্কগুলো তোমরা একটু নিজেরা দেখো করে, আর যা যা বললাম সেটা বই থেকে একটু নিজেরা স্টাডি করো, করে আগে বোঝার চেষ্টা করো সূত্রগুলো।
আমরা নেক্সট দিন বা নেক্সট ক্লাসে আমরা ওই 23 পয়েন্ট থেকে সরাসরি অঙ্কে চলে যাব। ওকে।